শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। আর গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকবে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। চলে যাচ্ছি আজকের আয়োজনে। আওয়ামী লীগ সরকারের সময় করা কিছু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিতে অনেক অসম শর্ত আছে। দেশি বিদেশি এসব চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, এজন্য আইনি সহায়তার অনুমোদনও দেওয়া হয়েছে। অতীত আওয়ামী লীগ সরকারের সময়ে বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই একের পর এক অনুমোদন দেয়া হয় রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। দায়মুক্তি বিধানের অধীনে 72টি রেন্টাল ও আইপিপি কেন্দ্রের অনুমোদন পায় বিগত সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা। দেশি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের সাথেও চুক্তি হয় ডলারে। এ কারণে এখনো বছরে প্রায় 8 থেকে 10 হাজার কোটি টাকা বাড়তি দিতে হচ্ছে সরকারকে। কারণ 2.5 বছর আগের 85 টাকার ডলার এখন দাঁড়িয়েছে 120 টাকায়। এসব বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করবে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কথা জানান অর্থ উপদেষ্টা। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। অর্থ উপদেষ্টা জানান, পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদনও দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যাতে এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা ইস্যু করি। এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, কারণ সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। দেশের জ্বালানি চাহিদা মেটাতে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাতার থেকে যা আনতে ব্যয় হবে প্রায় 557 কোটি টাকা। কি প্রকিউর করবে সেটা একটা টার্গেট আমরা দিয়েছি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় করা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের চুক্তিতে যেসব অসম শর্ত আছে তা পর্যালোচনা করার যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, তাতে সাধুবাদ জানিয়েছেন বুয়েটের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। তার কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই। যে উদ্যোগটা নিয়েছে এখন সরকার, এটা আমি সম্পূর্ণভাবে সাপোর্ট করি এবং আমি এই কথাটা অনেকদিন ধরে অনেককে বলে এসেছি এবং এটা প্রথমেই করা উচিত ছিল। আমরা কিন্তু অনেক সময় এখানে সময় ক্ষেপণ হয়েছে এবং আলটিমেটলি ওদেরকে সম্পূর্ণরূপে আমরা এদেরকে ধরতে পারবো নাকি সেটা আমরা জানি না, কিন্তু কথা হচ্ছে চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যে চেষ্টা করাটা। হ্যাঁ, না তো তারা একটা, যেটাকে আমরা ফ্রি রাইড বলি, হ্যাঁ, তারা একটা মানে অপকর্মই বলি, অপকর্ম করে গেল, তার কোনো রকমের সাজা কিংবা কোনো রকমের জবাবদিহিতা না করেই তারা এখনো ব্যবসা করছে। হ্যাঁ, এবং ব্যবসায় তারা সম্পূর্ণরূপে যা পাওয়ার আগে যা পাচ্ছিল সেটাই পাচ্ছে। আমরা যে অল্প কিছু ফিরে কমাতে পারবো সেটাও পারি নাই। তাই আমি মনে করি যে আমাদের এই যে পরিবর্তনের পরে এরকম একটা জিনিসকে এইভাবে কন্টিনিউ করতে দেওয়াটা ঠিক না। আমি বলছি না যে তাদের কন্ট্রাক্ট ইমিডিয়েটলি কোনো কিছু কম্পেনসেশন না দিয়ে কমপ্লিটলি ক্যান্সেল করে দেওয়া কিংবা সভরেন গ্যারান্টি না রেসপেক্ট করা। আমি বলছি যে যেই কথাটা এখন বলা হয়েছে, যে পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমি বিশ্লেষণ করে দেখি, হ্যাঁ, যে তারা কোন কন্ট্রাক্টে কি করেছে, ওখানে অসম চুক্তি আছে নাকি, হ্যাঁ, সেগুলা দেখে আমরা সেগুলাকে ধরে তাদেরকে আমরা কি করতে পারি দেখি। সবচেয়ে সিম্পল হলো তাদেরকে একটা পেনাল্টি দিয়ে দেওয়া, তোমরা এটা করেছো। সেই পেনাল্টি দিলেও আমাদের যেটা হবে, আমাদের বিদ্যুতের দামটা একটু কমে আসবে, আমরা কিছু কম দামে বিদ্যুৎ পাবো। এই ডলারে লোকাল কোম্পানির সাথে ডলারে চুক্তি করাটা অবশ্যই ঠিক হয়নি। হ্যাঁ, একটা জিনিস যেটা করা যেত, যে এটা একটা ডলার কম্পোনেন্ট রাখতে পারতো। হ্যাঁ, যে এত শতাংশ, হ্যাঁ 50%ই ধরলাম আমি, এগুলা যেহেতু ডলারে এটা খরচা হয় সেটা ডলারে দিতে হবে। তেলের দাম তো ডলারে দিতেই হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্টের দিকে আমাদেরকে দেখা উচিত ছিল যে ইনভেস্টমেন্ট কতখানি ডলারে
এবং আমাদের যে অপারেশন অ্যান্ড মেনটেনেন্স যেটা বলি সেটা তো অবশ্যই লোকাল। সো আমরা এরকম করে দেখে তাদের সাথে বসে, তারাও আমি ব্যবসা করতে চায়, সো তারা অবশ্যই কিছু না কিছু ছাড় দিত, যেটা আমাদের ভোক্তাদের, জনগণের সুবিধা হতো, প্লাস একটা মানসিকভাবে আমাদের একটা সান্ত্বনা হতো যে তারা অন্যায় করে পার পায়নি। দর্শক, বিদ্যুৎ খাতে সংস্কারের যে উদ্যোগ নিয়েছে সরকার, সে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের আজকের এই আলোচনায় যুক্ত হবেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিজনেস আওয়ারে। স্যার, আপনি তো জানেন যে গতকালকে আমরা যে প্রতিবেদনটি দেখিয়েছি সেখানে যেমনটা আপনি দেখেছেন যে অর্থ উপদেষ্টা বলেছেন যে যে পাওয়ার প্ল্যান্টগুলো হয়েছে আইপিপি, সেগুলো যে অসম শর্তগুলো আছে সেই অসম শর্তগুলো দূর করার জন্য, অর্থাৎ এটি একটি স্বচ্ছতা আনার জন্য, জবাবদিহিতার জায়গায় আনার জন্য একটি পর্যালোচনা করা হবে এবং সে বিষয়টিকে তারা আইনিভাবেও অনুমোদন নিয়েছেন। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত, যে এই বিষয়টি হ্যান্ডেল করার জন্য সরকারের যে সীমাবদ্ধতা, আইনি সীমাবদ্ধতার জায়গা রয়ে গেছে, সেই জায়গাটা অর্থ উপদেষ্টার কথায় অস্পষ্ট আছে, এটা পরিষ্কার হওয়া দরকার। 2 নম্বর বিষয়টি হচ্ছে, এটা করতে হলে যে সক্ষমতা দরকার, যে এই কাজটা করার জন্য যে ধরনের দেশপ্রেম দরকার যারা করবে, প্রফেশনাল বা কারিগরি দক্ষতা দরকার, সক্ষমতা দরকার, সেই জায়গাটাই জ্বালানি বা বিদ্যুৎ বিভাগ বা সরকারের আদৌ আছে কিনা। যে সমস্ত লোকজন দিয়ে সরকারের প্রশাসনিক কাঠামো সাজানো হয়েছে এবং গত সরকারের 15-16 বছর ধরে যে সমস্ত সরকার বিভিন্ন সরকারের পর্যায়ে বিভিন্ন পদ পদবিতে যারা গেছে, তারা দক্ষতা এবং সক্ষমতার প্রশ্নে তাদের এবং সততার প্রশ্নে তাদের যোগ্যতা আর দক্ষতা শূন্যের কোঠায়, এবং সেই জায়গাটায় প্রকৃত যোগ্য লোককে এই সরকার আনতে পেরেছে, বিশেষত বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেটা আমরা রেগুলেটরি কমিশনের পারফরমেন্স দেখেই বুঝতে পারি যে সেখানে কতটা ব্যত্যয় এবং বিপত্তি ঘটে গেছে, এবং তাদের বর্তমান কার্যক্রম দেখা যাচ্ছে যে কোনোভাবেই ভোক্তার স্বার্থ এবং ভোক্তার জ্বালানি অধিকার সংরক্ষণের অনুকূলে নয়। আগের সরকারের শাসন ব্যবস্থা এবং সরকারের রেগুলেটরি ব্যবস্থা ভোক্তাদের, বিশেষ করে এনার্জি খাতে যে লুণ্ঠন হয়েছে, সেটার লুণ্ঠনের সহায়ক ছিল অধিকার এবং ভোক্তার স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে তারা বান্ধব ছিল না, বরঞ্চ গণশত্রু হিসেবে অভিহিত হয়েছিল, এবং যে কারণে তাদেরকে জ্বালানি অপরাধী হিসেবে বিশেষিত করা হয়েছিল, জ্বালানি অপরাধীদের বিচার চাওয়া হয়েছিল। আজও সেই বিষয়টি রয়ে গেছে। তো সেই সব জায়গাগুলোতে যদি অ্যাড্রেস না করে, তাহলে সরকারের এই প্রত্যাশা, যে প্রত্যাশাটা অর্থ উপদেষ্টার বক্তব্যে প্রকাশ পেয়েছে, আপনার অনুষ্ঠানে আমরা সবাই শুনলাম, সে প্রত্যাশাটা বলা যেতে পারে পায়াস উইশের সমতুল্য, যার বাস্তবতা, বাস্তবসম্মত বা বাস্তব তার প্রতিফলন ঘটার রাষ্ট্রের বা সরকারের সক্ষমতা আছে বলে আমি মনে করি না। তো প্রথমেই এই ইচ্ছাটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে প্রথমতই সরকারের নীতিগত প্রয়োজনীয়তা থাকতে হবে। সরকারের নীতিগত প্রয়োজনীয়তার জায়গায় এই খাত ব্যবসা খাত হবে, এই খাত থেকে সরকার লাভ করবে, সরকার রাজস্ব আহরণ করবে, সরকার এ খাতে বিনিয়োগ করবে না, ব্যক্তি খাত বিনিয়োগ করবে, ব্যক্তি খাতকে বেশি বেশি মুনাফা দেবে, এবং বেশি বেশি মুনাফা দিলে ব্যক্তি খাত বেশি বেশি বিনিয়োগ করবে। যে কারণে যে অজুহাতে, যে দুর্বলতার সুযোগ নিয়ে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন লঞ্চ করা হয়েছিল, এই আইন বাতিল হয়েছে। তাহলে সেই বাতিল করা অধ্যাদেশের মধ্যে কি করে বর্তমান সরকার সেখানে ইনসার্ট করে নিল যে আইনের আওতায় যা করা হয়েছে সবই
আইনসম্মতভাবেই হয়েছে এবং সেগুলো সুরক্ষা দেওয়া হবে, তাহলে সরকার কি করে যে কথাটা অর্থ উপদেষ্টা বলছে যে আমরা আইনি সহায়তা দেব, এ করব তা করব এবং এই চুক্তিগুলোর মধ্যে অসঙ্গতি আছে সেগুলোকে আমরা খতিয়ে দেখব, আমরা মূল্যায়ন করব, এটা স্ববিরোধী কথাবার্তা হয়ে যাচ্ছে। ক্যাবকে ওই ধারাগুলো বাতিল করার জন্য আদালতে ক্যাব গেছে, তাহলে ক্যাবকে সরকার কেন সহায়তা দিচ্ছে না? সরকারের জ্বালানি উপদেষ্টাকে বলা হয়েছে, আমি নিজে বলেছি, পাবলিকলি বলেছি যে প্রাইসিংটা আপনার সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিপিসি, পিডিবি, আরইবি এবং পেট্রোবাংলা এরা কেউ প্রাইসিং বোঝে না, তাহলে প্রাইসিংটা। স্যার আপনার সাথে একটু যুক্ত করতে চাই স্যার, আপনি তো জানেন যে এই সরকার অর্থাৎ 5 আগস্টের পরে যে নতুন একটি বাংলাদেশ তৈরি হলো, সেখানে আমরা আশা করেছিলাম যে যত দুর্নীতি আছে, অনিয়ম আছে, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানির খাতে যে অনিয়মগুলো হয়েছে সেগুলোর একটি সূরা হবে এবং এই খাতটি ঘুরে দাঁড়াবে। যে আপনারা যেমনটা বলছেন যে খাতে লুণ্ঠন হয়েছে, অলিগার্কদের একটি আধিপত্য ছিল এবং সরকারের মদতে অনেক অনিয়ম হয়েছে, সেই জায়গাটা দূর করার জন্য এই অন্তর্বর্তী সরকার যেভাবে উদ্যোগের কথা বলা হয়েছিল বা যে কাজগুলো করবে বলেছিলেন, সেই জায়গাটাতে তারা কতটুকু থাকতে পেরেছে বা সেখানে তারা কতটুকু কাজ করতে পারছে বলে আপনি মনে করেন? আপনাকে দেখতে হবে যে অর্থ উপদেষ্টা যে প্রত্যাশা ব্যক্ত করেছে বা সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দিছে এবং জ্বালানি এবং বিদ্যুৎ বিভাগের বা মন্ত্রণালয়ের অবস্থানকে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। কয়েকদিন আগে আমরা দুদকের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে বিদ্যুৎ বিভাগের থেকে কোনো মামলা কি করা হয়েছে কিনা, কোনো অপরাধের প্রেক্ষিতে কোনো মামলা এখন পর্যন্ত বিদ্যুৎ বিভাগ থেকে দুদকে যায়নি। যে অভিযোগ গেছে দুদক বিভাগ, কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গেছে, সেটার উপরেই তারা কাজ করছে। তার মানে সরকারের এই ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের দৃষ্টিতে, জ্বালানি বিভাগের দৃষ্টিতে কোনো অনিয়ম অসঙ্গতি আছে এবং তার বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নিয়েছে, অন্তত দুর্নীতির ব্যাপারে বা দুর্নীতিমূলক কার্যক্রমের ব্যাপারে তারা কোনো ব্যবস্থা নিয়েছে তার কোনো প্রমাণ নেই বা তার কোনো দৃষ্টান্ত দেখা যাচ্ছে না। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে রেগুলেটরি কমিশনের আইনে বলা আছে যদি জ্বালানি সেক্টরে অপরাধমূলক কার্যক্রম ঘটে তাহলে ফৌজদারি আদালতে মামলা করার এখতিয়ার তাদেরকে দেওয়া হয়েছে। তারা একটা মামলাও আনেনি, একটা অভিযোগও আনেনি, বরঞ্চ আগের যে সমস্ত অপরাধমূলক কার্যক্রম হয়েছে এবং তারা সহযোগিতা করেছে এবং তাদের কর্তৃত্বে নেতৃত্বে হয়েছে, তাদের সিদ্ধান্তে হয়েছে, সেগুলো তারা মূল্য নির্ধারণের ক্ষেত্রে অব্যাহত রেখেছে। অর্থাৎ আমরা ফ্যাসিস্ট সরকারের কথা বলছি, আমরা ফ্যাসিস্ট সরকারের বিদায় দিয়ে আনন্দ উৎসব পালন করছি, কিন্তু ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া লুণ্ঠন প্রক্রিয়াকে প্রতিরোধ করিনি, ধারাবাহিকভাবে সেটাকে বজায় রেখে যারা যেভাবে লাভ করছিল তাদের লাভ করার বিষয়টি অব্যাহত রেখেছি। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন, অসঙ্গতি নির্মূলের প্রক্রিয়া যে প্রত্যাশা অর্থ উপদেষ্টা করেছে তার বাস্তবতা ভিন্ন এবং এটা ভোক্তার স্বার্থ এবং অধিকারের পরিপন্থী এবং ভোক্তা সেই লুণ্ঠনমূলক পরিস্থিতির মধ্যেই বসবাস করছে। তা আমরা সরকারকে 4টা জিনিস বলেছিলাম, জ্বালানি উপদেষ্টাকে নানাভাবে বলেছি। আজও আমি অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলবো, তিনি যা কিছু বলছেন কোনো কিছুই তিনি করতে পারবেন না, কারণ সরকারের এগুলো করার সক্ষমতা আছে এরকম কোনো প্রমাণ অন্তত আমার কাছে নেই। আমি বিদ্যুৎ উপদেষ্টাকে বলেছিলাম যে এই প্রাইসিং করা, এগুলো করার দায়িত্ব আপনি আমাকে দিচ্ছেন না কেন? আপনি যেখানে আমি এককভাবে কনজিউমার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই কাজগুলো বছরের পর বছর করে সরকারের অ্যানোমালিজ গুলো, সরকারের ঘাটতিগুলো দেখিয়ে দিচ্ছি, তিনি সে ব্যাপারে কোনো উৎসাহ দেখাননি। তাহলে তিনি বা তারা কাদের স্বার্থ সংরক্ষণ করছে এই প্রশ্নের জবাবটা অন্তত অর্থ উপদেষ্টা সৎ মানুষ হিসেবে, বিচক্ষণ ব্যক্তি হিসেবে আমি তার কাছে প্রত্যাশা করে এই পাশাপাশি এটাও বলতে চায় যে তিনি যেন প্রথমতই এই গত 15 বছরে বিগত সরকারের আমলে যে লুণ্ঠনমূলক ব্যয় অ্যাকুমুলেশন হয়েছে, তাতে করে কত টাকা, কোটি টাকা এই আইনের আওতায় বিশ্লেষণ করে এইটা
কত টাকা লুণ্ঠন হয়ে গেছে এই কয়লা খাত থেকে, বিদ্যুৎ খাত থেকে, গ্যাস খাত থেকে, তেল খাত থেকে, এগুলো সব নির্ধারণ করার সিদ্ধান্ত সরকার দিক। এবং বর্তমানে যে ট্যারিফ আছে, মূল্যহার আছে, বিদ্যুতের দাম, গ্যাসের দাম, কয়লার দাম, সরকারি বেসরকারি পর্যায়ে এগুলো কতটা বেশি আছে, তা কতটা কমিয়ে আনা সম্ভব সেটা নির্ধারণ করা হোক। তৃতীয়ত, এই সমস্ত অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী বৃন্দ জড়িত আছে, তাদের শ্বেতপত্র বের করার ব্যবস্থা করা হোক এবং বিআরসি আইনের আওতায় তাদের বিরুদ্ধে মামলা করা হোক এবং দুর্নীতি দমন কমিশনের কেউ এই ব্যাপারে তাদেরও তাদের আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হোক এবং যে অর্থ যারা লুণ্ঠন করে গেছে তাদের কাছে আদায় করা হোক। এই সমুদয় কাজটা করার জন্য যাদের পয়সা লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে ভোক্তাদের, তাদের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি দিয়ে এটা করা হোক। সরকারের কোনো কর্মচারী কর্মকর্তা এই কাজ করতে যে দেশপ্রেম এবং সততার পরিচয় দেবে, এ বিশ্বাস আমরা আর করি না। সুতরাং যদি বর্তমান সরকারের যেহেতু দলীয় কোনো স্বার্থ নেই, তাদের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই, জি স্যার। জনগণের কল্যাণ করাই তাদের আপনার সাথে যুক্ত করতে চাই, অর্থাৎ বর্তমান সরকারের সেভাবে আসলে কোনো চাপ নেই, তারা একেবারে স্বাধীনভাবে কাজ করার সুযোগ রয়েছে। স্যার, আপনি যদি আপনার জায়গা থেকে একটু বলতেন যে জ্বালানির নিরাপত্তা করার জন্য আসলে এখন সরকারের কি উদ্যোগগুলো নেওয়া দরকার বলে আপনি মনে করেন? আমরা যে পরামর্শগুলো দিয়েছি, দিয়ে আসছে, এখনো যে কথাটি বললাম, এই কাজগুলোই করলেই জ্বালানি খাতের যে দুর্নীতি হচ্ছে, যে ব্যয় বৃদ্ধি করে যে অর্থ লুণ্ঠন করা হচ্ছে আগের সরকারের ধারাবাহিকতায়, সেটা প্রোটেক্ট করলে, এই সরকারের পলিসি বিভ্রান্ত করে, সরকারের পরিকল্পনায় বিভ্রান্তি এনে পয়সা আয় করার, অর্থ লুট করার সুযোগ বন্ধ হলেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আলাদাভাবে কোনো কিছু করার প্রয়োজন নেই। স্যার, আপনি তো জানেন যে আমাদের দেশে একটা সংকট হচ্ছে জ্বালানির সংকট, বিশেষ করে শিল্পের সংকট রয়েছে তীব্র আকারে। সংকটের কারণে আমরা প্রায়শই শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে, যেটি সরাসরি প্রভাব পড়ে রপ্তানির উপরে। এই যে একটি সংকট, সেটি অনেক বছর ধরে আমাদের দেশে চলছে। এই সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের যে উদ্যোগ, সেগুলোকে আপনারা কিভাবে দেখছেন এবং সংকট সমাধানে তারা মোটেই শিল্প বান্ধব মনে করি না। প্রথম প্রশ্ন হচ্ছে যে শিল্পকে আমরা কিভাবে দেখি সেটা দেখতে হবে। শিল্পকে কি আমরা নিছক ব্যবসা হিসেবে দেখতে চাই? শিল্পকে কি সরকারের রেভিনিউ আর্নিং উৎস হিসেবে দেখতে চাই? বিশেষত এই জ্বালানি শিল্প, বিশেষত এই যে বর্তমান বিশেষত গার্মেন্ট সেক্টর, বিশেষত আপনার যে বিদেশ থেকে আমরা যে জনবল রপ্তানি বাবদ যে পয়সা আনি, সেই সব জায়গাতে, এসব জায়গাতে সবার আগে সরকারের দায়িত্ব হচ্ছে কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি করা। এইসব খাত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে বেসরকারি পর্যায়ে। সুতরাং সরকারের একটা বড় দায়িত্ব তারা শেয়ার করছে। সেইটাকে যদি মাথায় রাখা যায়, তাহলে সেই ব্যবসা যাতে করে প্রতিযোগিতামূলক সুবিধা পায় আন্তর্জাতিক বাজারে এবং দেশীয় বাজারে, পলিসিটা সেভাবে নির্ধারিত হতে হবে। তো স্যার, এখন শিল্পের যে সংকটের কথা আপনারা বলছেন, সেটি সমাধানের আসলে কি পথ আছে? এখানে আমাদের সিএনজি আছে, আবাসিকে যে গ্যাসের বিষয়গুলো আছে, সেখানেও কিন্তু সংকট দেখা যায়। প্রায়শই এগুলো নিয়ে গণমাধ্যমে আমরা রিপোর্ট করি। তো সমস্যা শুধু শিল্পে নয়, এখানেও আছে। সমস্যার সমাধান কি স্যার? প্রথমত যে আপনার জ্বালানি, আমি আগেই বলেছি, সরকারের পলিসিগত চাহিদা অর্থাৎ নীতিগত প্রয়োজনের জায়গাটার আগে নিশ্চিত হতে হবে। আপনি এবার আসেন, আমরা জ্বালানি দারিদ্র্যের কথা বলি, আমরা দারিদ্র বিমোচনের কথা বলি। সরকারের পলিসিতে দারিদ্র বিমোচন একটা মৌলিক উপাদান হিসেবে স্বীকৃত এবং সরকার বাজেটে এইভাবে অর্থ রেখে থাকে, নানা ধরনের কর্ম পরিকল্পনাও গ্রহণ করে, কিন্তু সরকার জ্বালানি দারিদ্র্যের বিষয়টি বিবেচনায় আনেনি। আজকের আধুনিক যুগে জ্বালানি দারিদ্র্যকে যদি আপনি বিবেচনায় না আনেন, তাহলে কোনোভাবেই দেশকে, আমাদের মতো এই স্বল্প উন্নত দেশের পক্ষে দারিদ্র বিমোচন সম্ভব হবে না। দারিদ্র বিমোচনের প্রথম শর্তই হচ্ছে আপনি জ্বালানি, বিশেষত রান্নায় এবং আবাসিকে বিদ্যুৎ এবং রান্নায়
কোয়ালিটি এনার্জি, বিশেষত এলপিজিতে প্রবেশ অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে যদি আপনি ওই যে এলপিজি সরবরাহ বা গ্যাস পাওয়ার কথা, বাসা বাড়িতে যেসব কথাবার্তা বলেছেন, সংকট আসেন, সেই বিষয়টি যদি সরকার বিশেষভাবে মাথায় রাখতো, তাহলে গ্যাস সংকটের সমস্যাটা সমাধান করা জরুরি ছিল, খুব বেশি কঠিন ছিল না, কিন্তু সেটা দেখা হয়নি। এইবার আসেন, এখন পর্যন্ত 43% উপরে গ্রামের মানুষ লাইফ লাইন টেরিফের যে বিদ্যুৎ দেওয়া হয় 0 থেকে 50 ইউনিটের মধ্যে তারা খরচ করে। তাহলে এই পরিমাণ জনসংখ্যা, আপনি নির্দ্বিধায় স্যার আপনার বলতে সাথে পারেন একটু যুক্ত করতে চাই স্যার। এখানে আমরা আরেকটা অভিযোগ পাই গ্রাহকদের কাছ থেকে, বিশেষ করে যারা বাসাবাড়িতে গ্যাস ব্যবহার করেন, তারা বলেন যে তারা প্রতি মাসে ঠিকই তাদেরকে বিল দিতে হচ্ছে, কিন্তু তারা আসলে রান্না করার সময় গ্যাস পান না। এই যে অভিযোগ এবং যে বিল তাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে সরকার, এই বিষয়টিতে স্যার কি সমাধান আছে? তাকে সুরক্ষা দিতে পারবেন না। তো আমি আগেই বলেছি যে সরকারকে, যারা সরকারের এ ব্যাপারে নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেন, তাদের কাছে জনগণের কল্যাণ নিশ্চিত করা, অন্তত জ্বালানি নীতির ক্ষেত্রে যে নীতিগত প্রয়োজন থাকতে হবে সেই বিবেচনায়, সেই প্রয়োজনে এই বিবেচনাটা কখনোই কাজ করেনি, এই বিবেচনাটা কাজ করতে হবে। স্যার আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে গ্রাহকরা অভিযোগ করে যে তারা গ্যাস পাচ্ছে না, কিন্তু তাদেরকে প্রতি মাসে সরকারের যে নির্ধারিত বিল সেটি কিন্তু তাদেরকে দিতে হচ্ছে। গ্যাস না পেয়ে যে বিল দেয়া, এটিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, ইনজাস্টিস একটা শব্দ আছে, অবিচার। একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রথম কাজটাই হচ্ছে সুবিচার নিশ্চিত করা, জনগণকে বিচার পেতে, যাতে জনগণ বিচার পায়, এটাই তার অধিকার। জ্বালানি সুবিচারের বিষয়টি সবার আগে প্রযোজ্য। এই জ্বালানি সুবিচারের বিষয়টি রাষ্ট্র যে কাঠামোগতভাবে যে ব্যবস্থা করেছে, এবং এই ব্যবস্থাটা নিশ্চিত, এই ব্যবস্থার আওতায় ভোক্তার জ্বালানি অধিকার বা ভোক্তার জ্বালানি সুবিচার পাওয়ার যে ব্যবস্থা করেছে, এটা রেগুলেটরি কমিশনের হাতে আছে, সরকারের শাসন বিভাগের হাতে আছে, বিদ্যুৎ বিভাগের হাতে আছে, জ্বালানি বিভাগের হাতে। তারা প্রতিটা প্রতিষ্ঠান একেবারে শতভাগ নিষ্ক্রিয় বললে কম বলা হবে। তাদের ভূমিকা এক্ষেত্রে বলতে পারেন যে নেতিবাচক, ভদ্রভাবে বলা হলো, এটা তাদের ভূমিকা হচ্ছে একেবারেই বিরোধী এবং বিরূপ। এই বিরোধী ভূমিকার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভোক্তা স্বার্থ বিরোধী, ভোক্তার অধিকার বিরোধী কার্যকলাপের জন্য জরিমানা এবং জেল জরিমানার ব্যবস্থা আছে। এই প্রতিষ্ঠানের কর্তৃত্বে থাকা ব্যক্তিদের সবারই জেল জরিমানা হওয়ার মতো যাদের কার্যক্রম বিচার করা যায়। তাহলে সেই বিচার যেহেতু হচ্ছে না, বহাল তবিয়তে তারা আমার দেওয়া পয়সায়, করের টাকায় তারা বেতন ভাতাটি পেয়ে যাচ্ছে, তাহলে আপনি যে পয়সায় গ্যাস দাম দিচ্ছেন অথচ গ্যাস পাচ্ছেন না, এই সুবিচারটা হচ্ছে না, তাহলে কে করবে? যে সরকারের করার কথা ছিল, সেই সরকারের মদতপুষ্ট ছিল এই সমস্ত শাসন বিভাগ, রেগুলেটরি বিভাগ। আজকের সরকারের সময়েও যদি তারা এভাবে মদতপুষ্ট হয়, তাহলে আপনি এই সুবিচারটা পাবেন না। জনাব শামসুল আলম, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আপনি জানেন যে আমাদের প্রায়শই আপনারাই বিভিন্ন সেমিনারে বলে থাকেন, আপনাদের গবেষণায় উঠে এসেছে যে দেশে প্রচুর পরিমাণে গ্যাস সিস্টেম লসে আছে, অর্থাৎ গ্যাস অপচয় হয়, চুরি হয়। এটি বন্ধ করার জন্য এই সরকার, অর্থাৎ অন্তর্বর্তী সরকার কি ভূমিকা রেখেছে? ভূমিকা রাখেনি। তারা বারবার বলেছে যে আমরা এই প্রজেক্ট নিছি, ও প্রজেক্ট নিছি। আমি মনে করি এই প্রজেক্ট নেওয়া এবং অর্থ ব্যয়ের রাস্তা খোলা এবং আবারও অর্থ লুণ্ঠনের ব্যবস্থা করারই নামান্তর, যদি না এই কার্যক্রম যারা বজায় রেখেছে তাদেরকে এই জনসমাজ, তাকে সমাজে বসবাসের মানে তাদের অধিকার নেই, এটা যদি না প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ তারা জেলে থাকার কথা, তাদের ঘর বাড়িতে থাকার কথা না, যাদের কারণে এগুলো হয়েছে, তাদের ব্যাপারে ব্যবস্থা না নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয় যে আমরা এই করছি ওই করছি,
এই যে পাইপলাইন মেরামত করছি, পাইপলাইন প্রতিস্থাপন করছি, এই সমস্ত কথাবার্তা আসলে প্রহসন এবং প্রতারণামূলক। সেই দিনই জনগণের আস্থা এই সমস্ত কথার প্রতি, কাজের প্রতি মানুষ ফিরে পাবে, যেদিন দেখবে যে এই কাজ করার জন্য যারা এই সমস্ত দায়িত্বে থেকে সরকারি কর্মকর্তা কর্মচারী, এমপি মন্ত্রী, এদের গলায় দড়ি দিয়ে বা এদের মাজায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে এবং বিচারে তাদের গলায় দড়ি করেছে, এইরকম কঠোর অবস্থানে যাওয়ার মতো এই অধিকার সংরক্ষণের ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিচ্ছে, কঠোর অবস্থানে, যে সেই দিনই আপনি আশা করতে পারি যে কোনো কাজ হচ্ছে, আদারওয়াইজ কোনো কিছু হচ্ছে না। এই ব্যাপারটি আমরা ধরে নিচ্ছি বা বিশ্বাস করছি। জনাব শামসুল আলম, আপনি জানেন যে আমাদের গ্যাসের যে এখন মজুত আছে, প্রাকৃতিক গ্যাসের যে মজুত আছে, সেটিও 2030 সাল নাগাদ যদি নতুন করে কোনো গ্যাস যুক্ত না হয়, সেটিরও প্রাপ্তি কমে আসবে এবং বড় একটি সংকটের দিকে আমরা যাব। সেখানে এই সরকার, বর্তমান সরকার কিন্তু কূপ খননের জন্য বেশ কিছু উদ্যোগ তারা আমাদেরকে বলেছে বা নিয়েছেন বলে আমরা জেনেছি। সেগুলোর আসলে বাস্তব চিত্র আপনারা কি দেখতে পাচ্ছেন? একই সাথে প্রথমত বিষয় হচ্ছে যে আপনি যে প্রশ্ন তুলেছেন একটা ভালো প্রশ্ন, যে 2008-9 সালের দিকে যে যখন গ্যাস উন্নয়ন তহবিল গঠন করা হলো, তখন পেট্রোবাংলাকে দায়িত্ব বলা হয়েছিল যে এটা ভোক্তাদের পয়সা, ভোক্তাদের বিলের সঙ্গে বাড়তি পয়সা দিয়ে এই টাকায় তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল দিয়ে গ্যাস উত্তোলন সক্ষমতা বৃদ্ধি করা হবে, বিনিয়োগ সক্ষমতা, কারিগরি সক্ষমতা, এইগুলোকে গ্যাস উৎপাদনের সঙ্গে অনুসন্ধানের সঙ্গে জড়িত 3টা কোম্পানি, বাপেক, সিলেট গ্যাস ফিল্ড, বাংলাদেশ গ্যাস ফিল্ডের এই কথা ছিল। জ্বালানি বিভাগ সেই তহবিল, সেই টাকা নিজেরা দখলে করে নিয়ে গেল, তাদের জবরদখল করলো, তারা অবৈধভাবে দখলে নিয়েছে, তারা তাদের মতো খরচ করলো এবং সেই টাকায় কোনো গ্যাস উৎপাদন প্রবৃদ্ধি দেশীয় বাড়লো না, অনুসন্ধানে মজুদও বাড়লো না। গত 15 বছরে সেই টাকায় নয়ছয় হলো, যা কিছু হলো। 22 সালে দেখা গেল যে 65% টাকা খরচ হয়নি, 35% বিদেশি কোম্পানির বিল দিতে শুরু তৈরি হয়েছে, সক্ষমতা উন্নয়নে কিছুই হয়নি। এলপিজির সংকট দেখায় এলএনজি আমদানি বাড়ানো হয়েছে এবং এলএনজি টার্মিনাল তৈরি করার ধুম লেগে গেছে। আরো টার্মিনাল হবে, মানে 4000 এমএমসিডি গ্যাস প্রতিদিন আমদানি করবে, এই কৌশলে লাগানো হলো যখন 3000 এমএমসিডি গ্যাসের চাহিদা ছিল। অর্থাৎ আমাদের গ্যাস আর লাগবে না তোলা, আমাদের গ্যাস রপ্তানি ঠেকালাম, কিন্তু সেখানে আমদানি গ্যাসে আমরা নির্ভর করলাম। এইরকম একটা নীতিগত প্রয়োজনীয়তা যখন সরকার বা রাষ্ট্র এস্টাবলিশ করে ফেললো, তার মানে এক কথায় বলা যায় যে আমরা কম দামে গ্যাস, নিজস্ব গ্যাস ব্যবহার করব বলে আমরা গ্যাসের বিরুদ্ধে আন্দোলন করলাম, কয়লার রপ্তানির বিরুদ্ধে আন্দোলন করলাম। এইরকম একটা প্রকৃতি নিয়তি আমাদের জন্য নির্ধারিত হয়ে গেল। এখন এই সরকার এসে যে কথাটা বলছে, সে কথার প্রেক্ষিতে আমার একটাই কথা, যে গ্যাস উন্নয়ন তহবিল গঠন করা হয়েছিল, সেই গ্যাস উন্নয়ন তহবিলের কর্তৃত্ব, পরিচালনার কর্তৃত্ব জনগণের হাতে থাকার কথা ছিল। কেন জ্বালানি বিভাগের হাতে নিয়ে গেল সরকারের টাকা না হওয়া সত্ত্বেও? সেইটার বিচার বা প্রতিকার সরকার করেনি, একই অবস্থায় রেখেছে। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে বিআরসিপিকে এই তহবিলের গঠনের উদ্দেশ্য ছিল যে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে হবে, কিভাবে এই টাকা খরচ করে গ্যাস তোলা হবে, গ্যাস উৎপাদন করা হবে, অনুসন্ধান করা হবে। তার জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করার কথা ছিল। পেট্রোবাংলা যে প্ল্যান তৈরি করেছিল, সেই প্ল্যান স্ট্র্যাটেজিক প্ল্যান হয়নি, রিজেক্ট হয়েছিল। পরে তাদের জমা দেওয়ার কথা ছিল, তারা আর দেয়নি। তারা নির্বিচারে এই টাকা লুণ্ঠন করেছে। তো পেট্রোবাংলার বিরুদ্ধে, জ্বালানি মন্ত্রণালয়ের বিরুদ্ধে এই অভিযোগ সুস্পষ্টভাবে ক্যাব প্রতিষ্ঠিত করেছে ওই সরকারের আমলে। এই সরকার এসে এই গ্যাস উত্তোলনের জন্য যে কাহিনী তৈরি করেছে, তাহলে এই দুইটা কাজ না করে যদি কোনো কাহিনী তৈরি করে, সেটা কি লুণ্ঠনের শামিল নয়? এবং আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা এই যে কূপ খননের বিষয়ে জোর না দিয়ে আমরা আবারও এলএনজি নির্ভরতার দিকে আছি বা যাচ্ছি, সেটিকে আপনি আসলে কিভাবে দেখবেন? করতে দেননি, ও কথাটা না শেষ করলে তো আপনি বুঝতে পারবেন না, লোকে বুঝতে পারবে না। তাহলে আপনি এই যে গ্যাস উত্তোলন করতে গেলেন, আপনি কি কখনো কল্পনা করতে পেরেছেন যে আইসির কাছ থেকে যে গ্যাস কেনা হয়, সেই গ্যাসের দাম পেট্রোবাংলার কাছ থেকে, বাপেক্সের কাছ থেকে যে গ্যাস কেনা হয়, তার তুলনায় 30-40% বেশি দেশীয় গ্যাসের দাম?
দেশীয় কয়লার দাম যেখানে $176 নেওয়া হয়, বাইরে থেকে আমদানি করা হয় $100। এইরকম একটা জায়গায় চলে গেছে, সেই জায়গাটার মূল্যায়ন না করে, সেই দোষ এবং অপরাধে সুরাহা না করে আপনি গ্যাস উত্তোলন করছেন, উত্তোলন করছেন, কয়লা উত্তোলন করছেন, এসব করছেন, এইসব কথা নজর দিচ্ছেন না। তার মানে আপনি এই ব্যয়ে গ্যাস উত্তোলন করবেন। আপনি কি খেয়াল করেছেন, আমি সরকারকে বলতে চাই যে আপনারা কি খেয়াল করেছেন যে আপনি যে বিদ্যুৎ উৎপাদন করছেন সেই বিদ্যুতের দাম আমদানিকৃত বিদ্যুতের দামের থেকে অনেক বেশি হয়ে গেছে, 40% 30% বেশি হয়ে গেছে। এখন আমদানি করলে আপনি লোকজনকে অনেক কম দামে বিদ্যুৎ দিতে পারবেন। এইরকম অসঙ্গতিগুলো বজায় রেখে আপনি সেই আগের সরকারের ধারাবাহিকতায় একই কথা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। তার মানে মনে হচ্ছে যেন এখনো জ্বালানি বিভাগে আগের সরকারই চালাচ্ছে। এই কথার উত্তর দেন। আমি সরকারকে জিজ্ঞেস করছি যে আপনি আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে এসে জবাব দেন। অর্থ উপদেষ্টাকে বলবো, জ্বালানি উপদেষ্টাকে বলবো, বিদ্যুৎ সচিবকে বলবো, জ্বালানি সচিবকে বলবো, রেগুলেটরি কমিশনকে বলবো যে আমার সামনে দাঁড়িয়ে জনগণের কাছে আপনারা এই সব প্রশ্ন এবং আপনাদেরকে যে সব অভিযোগে আমি অভিযুক্ত করছি সেটার জন্য দাঁড়ান, সামনে দাঁড়ান, তারপরে অন্য সব কথা আসবে। স্যার, আমরা শেষ করব আপনার কাছ থেকে সবশেষ আসলে সমাধানের পথ জানতে চাই। যদি সরকারকে কোনো সমাধানের পথ আপনি দেখিয়ে দেন। একটাই, সরকার যা কিছু করতে চাচ্ছে, সরকারের বিদ্যুৎ ও জ্বালানি বিভাগকে দয়া করে নিষ্ক্রিয় করুন। তাদের হাতে মানুষের এই জ্বালানি সেবার দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি দিন এবং সরকারের সিদ্ধান্ত গ্রহণের জন্য স্টেক হোল্ডার যারা, আমরা যারা দীর্ঘদিন ধরে এই জ্বালানি সংকটে যে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, বঞ্চিত হয়েছে, আমাদের দেখানো পথে আপনাদেরকে চলতে হবে। পয়সা যদি বেশি লাগে আমরা দেব, যদি ঘাটতি বাড়ে আমরা দেব, বিদ্যুতের দাম বাড়লে আমরা দেব। আপনারা কে এটা মূল্য নির্ধারণ করার জন্য এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আপনারা আমাদেরকে লুণ্ঠনকারীদের লুণ্ঠন করার জন্য শক্তি যোগাবেন? আপনাদেরকে যারা শক্তি জুগিয়ে আপনাদেরকে আজকের এই পরিস্থিতিতে এসেছে, আপনারা শুধু তাদের বিচার করুন, আর বাদ বাকি কাজ আমরা করব। রেগুলেটরি কমিশনকে বলুন, স্টেক হোল্ডারদেরকে ডেকে এ ব্যাপারে সুনির্দিষ্ট পরিকল্পনা, তাদের পরামর্শ নিয়ে প্রস্তাব করে সরকারকে পাঠাতে বলুন। সরকার তার উপর সিদ্ধান্ত নেবে। ওই রকম এসি ঘরে বসে, মন্ত্রণালয়ে বসে কোনো সিদ্ধান্ত নিয়ে এদেশের কোনো সমস্যা জ্বালানি বিদ্যুৎ বিভাগের সমাধান হবে না। ধন্যবাদ স্যার আপনাকে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের বিজনেস আওয়ারে যুক্ত ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। তারল্য সরবরাহ বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে নীতি সুদহার কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, নীতি সুদহার কমানোর এই সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর হবে। তারল্য ব্যবস্থাপনা ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি বিভাগ নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নীতি সুদহার বা রেপো রেট 8.50% থেকে 0.50% পয়েন্ট কমিয়ে 8% পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো যে টাকা ধার করবে তার সুদহার কমবে। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির। ফিরব শেয়ার বাজার ও মুদ্রা বাজারের খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। দর্শক, জানিয়ে দিতে চাই আজকের শেয়ার বাজারের এই মুহূর্তের সবশেষ অবস্থা। আমরা সরাসরি আপনাদেরকে শেয়ার বাজারের খবর জানাতে চাই। আজকে তিনটি সূচকই এই মুহূর্তে অবস্থান খুব ভালো। আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি এক্সে এই মুহূর্তে 50 পয়েন্ট বেড়ে 50 রয়েছে এবং এটি একই সাথে সরিয়া ভিত্তিক পয়েন্ট এবং DS30তেও বাড়তির দিকে রয়েছে, অর্থাৎ একটি 9.3-তে আছে, একটি 25.87 আছে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 528,000 কোটি টাকা। আজকে কোম্পানিগুলোর শেয়ারের বিক্রি হয়েছে বেশ ভালোই দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত 277টি কোম্পানির শেয়ারের দাম আজকে বেড়েছে এবং কমেছে 62টি কোম্পানির দাম এবং অপরিবর্তিত আছে 58টি কোম্পানির দাম। সব মিলে বলা যায় যে আজকের শেয়ার বাজার মোটামুটি
ভালোর দিকেই আছে এখন পর্যন্ত। এবার জানিয়ে দিতে চাই মুদ্রা বিনিময় মূল্য। আজকে মার্কিন ডলারের দাম রয়েছে 122 টাকা, বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরোর দাম 135, বিক্রি হচ্ছে 140 টাকায়। পাউন্ড 155, বিক্রি হচ্ছে 162 টাকায়। চীনা ইউয়ান 15.50 ক্রয় হচ্ছে এবং বিক্রি হচ্ছে 17.30 পয়সায়। সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 30 টাকায় এবং বিক্রি হচ্ছে 32 টাকা, এবং ভারতীয় রুপি ক্রয় হচ্ছে 1 টাকা 38 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানিয়ে দিব স্বর্ণের দাম। আজকে 22 ক্যারেটের স্বর্ণের দাম এই মুহূর্তে আছে, আজকে বিক্রি হচ্ছে 1,70,000 টাকা। 21 ক্যারেটের দাম আছে 1,62,000, 18 ক্যারেটের দাম আছে 1,39,000 এবং সনাতন স্বর্ণের দাম আছে 1,15,000 টাকা। এবার রূপার দাম জানাবো। রূপার আজকে 22 ক্যারেটের রূপার দাম আছে 2,811 টাকা, 21 ক্যারেটের দাম 2,683 টাকা, 18 ক্যারেটের দাম আছে 2,298 টাকা এবং সনাতন রূপার দাম আছে 1,726 টাকা। দর্শক, এবার জানিয়ে দিব বাণিজ্যের খবর। দর্শক, জানাবো বাণিজ্যের খবর, তার আগে নিচ্ছি একটি বিরতি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জনপদ শিল্প বাণিজ্যের খবর জানাবো। রাজশাহীতে জনপ্রিয় হচ্ছে নিরাপদ সবজি উৎপাদন। সীমিত খরচে প্রাকৃতিক উপায়ে বালাই নিধন করে লাভবান হচ্ছেন কৃষক। কৃষি বিভাগ জানায়, ক্ষতিকারক রাসায়নিক সার ব্যবহার ছাড়াই সবজি চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। কৃষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়া হলে শতভাগ বিষমুক্ত সবজি উৎপাদন সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে মাহফুজ আহমেদের ক্যামেরায় মতিউর মর্তুজার প্রতিবেদন। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জের কৃষক নজরুল ইসলাম 50 শতক জমিতে নিরাপদ উপায়ে পটল চাষ করেছেন। রাসায়নিক সার ব্যবহার ছাড়াই মালচিং পদ্ধতিতে আগাছা নির্মূল করছেন এই কৃষক। পাশাপাশি কৃত্রিম ফাঁদের সাহায্যে পোকামাকড় দমন করছেন তিনি। জানান, এর ফলে উৎপাদন খরচ কমে বাড়তি লাভ হচ্ছে। টাইকো কম্পোস্ট সার দিয়েছি, অন্য কিছু সার দিই না, খোল দিই, টাইকো কম্পোস্ট দিই আর রাসায়নিক সার একটু কম দিই। দিয়ে এই পদ্ধতিতে আমার আবাদ ভালো হয়েছে, ফলনও ভালো হয়েছে। শুধু এই কৃষকই নয়, নিরাপদ উপায়ে সবজি চাষ করে লাভবান হচ্ছেন অনেকেই। চাষিরা জানান, রাসায়নিক সার ব্যবহার না করায় বাড়তি লাভের পাশাপাশি মাটির উৎপাদন ক্ষমতা বাড়ছে। ফাঁদ দেওয়াতে আমাদের জমিতে বিষ স্প্রে কম করা লাগে। দেখা যাচ্ছে কি আমরা মাসে একবার করি, আর এই ফাঁদ দেওয়াতে এই জন্য আমাদের উপকার। সম্পূর্ণ কীটনাশক ছাড়া জৈব পদার্থ দিয়ে এটা চাষাবাদ করি। মাচাতে পটল উৎপাদন করে উৎপাদন খরচও কম হয়, উৎপাদনও বেশি হয়। কৃষি বিভাগ জানায়, ক্ষতিকারক রাসায়নিক সারের পরিবর্তে প্রাকৃতিকভাবে বালাই নিধনে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। মাচা করার ধরন কি এবং এখানে জৈব বালাইনাশক ব্যবহার করে জৈব পদ্ধতি, মোট করে নিরাপদ পদ্ধতিতে ফসল কিভাবে উৎপাদন করা যায়, এটা হচ্ছে আমরা আমাদের কৃষক ভাইদের পরামর্শ দিয়ে আসছি। সচেতনতা সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে শতভাগ বিষমুক্ত সবজি উৎপাদন করা সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মালচিং একটি জনপ্রিয় পদ্ধতি। মালচিং এর অনেক সুবিধা আছে। এটি একদিকে আগাছাটাকে সাপ্রেস করে রাখে, অর্থাৎ বাড়তে দেয় না। তাহলে কৃষকের একটা বিরাট সুবিধা হচ্ছে, আগাছা নির্মূলের জন্য বাড়তি কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না। শতভাগ রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত সবজি উৎপাদনে কৃষকের সাথে কৃষি বিভাগের নিবিড় সম্পর্ক স্থাপনের পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আঠাবিহীন লাল কাঁঠাল চাষ করে স্বাবলম্বী হয়েছেন চুয়াডাঙ্গার সজল আহমেদ নামের এক তরুণ কৃষি উদ্যোক্তা। এই কাঁঠাল স্বাদে গন্ধে যেমন অতুলনীয়, তেমনি দেখতেও আকর্ষণীয় হওয়ায় ভোজন রসিকদের দৃষ্টি কাটছে। এই কাঁঠালের ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনাও দেখছেন এই তরুণ উদ্যোক্তা। জামান আক্তারের তথ্যচিত্রে বিস্তারিত একটি ডেস্ক রিপোর্ট। গাছে গাছে ঝুলছে আঁশবিহীন লাল কাঁঠাল। এই ফলের আবাদ করে স্বাবলম্বী হয়ে উঠছেন তরুণ উদ্যোক্তারা।
কৃষকরা বলছেন 1 বিঘা জমিতে কাঁঠাল চাষে খরচ হয় 60 থেকে 70 হাজার টাকা। 2 বছর পর থেকেই গাছে কাঁঠাল আসে, পরিপূর্ণ ফলন হলে বিঘায় 2 থেকে 2.5 লাখ টাকার কাঁঠাল হয়। তাদের মতে দেশীয় জাতের কাঁঠাল মৌসুমে আকৃতি ভেদে 50 থেকে 100 টাকায় বিক্রি হয়। আমাদের মোট হচ্ছে কাঁঠালের 4টা ভ্যারাইটি আছে, 4টাই বাণিজ্যিক ভ্যারাইটি, 4টায় আঠাবিহীন কাঁঠাল, 4টায় হচ্ছে হাইব্রিড। তা আমাদের টোটাল এই কাঁঠালের 5 বিঘা বাগান আছে। এবছর আশা করছি যে কাঁঠাল দর্শকদের খাওয়াইও তাও প্রায় 15 লক্ষ টাকার কাঁঠাল বিক্রি করতে পারবো। তরুণ উদ্যোক্তারা দেশীয় ফল ফসলের পাশাপাশি বিদেশি ফলের আবাদ করে লাভবান হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। এরকম কাঁঠাল আমাদের জীবননগর উপজেলায় একজন উদ্যোক্তা সজল ও নিয়ে আসছে এবং এটি সম্প্রসারণের সে চেষ্টাও করছে বিভিন্নভাবে। তা আমরা দেখছি, বিষয়টা অবজার্ভ করছি এবং এই জাতটি যদি এই এলাকার জন্য উপযোগী হয় এবং সেটা যদি গবেষণা থেকে আমরা অনুমোদন পাই, আমরাও সম্প্রসারণের ব্যবস্থা নেব। লাল রঙের এই কাঁঠাল 1.5 থেকে 2 হাজার টাকায় বিক্রি হয়ে থাকে। প্রতিটি কাঁঠালের ওজন 15 থেকে 20 কেজি হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চীনের উপর নির্ভরতা কমাতে এবার যুক্তরাষ্ট্রে $50 কোটি বিনিয়োগ করছে অ্যাপল। সিএনএনের খবরে বলা হয় এই অর্থে আইফোনের জন্য প্রয়োজনীয় দুর্লভ খনিজ পদার্থের ব্যবস্থা করা হবে। টেক্সাসে একটি নতুন কারখানা গড়া হবে। 2027 সাল থেকে সেখানে উৎপাদন শুরুর কথা রয়েছে। এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ছিল বিজনেস আওয়ারে আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।